ইকবালকে ছেলেবেলা থেকেই দেখছি, বাজে আড্ডা বা ওর নামে বাজে একটা কথাও শুনিনি। বাবা কত বড় কলেজে প্রফেসর, ভদ্র সভ্য পরিবার, বাড়িটাও হাতের নাগালে, মন চাইলে মেয়েকে দেখে আসা যাবে। আর আজ যেভাবে সবার সামনে অস্থির হয়ে লাফিয়ে উঠছিল, আপনার সামনে গিয়ে দাঁড়িয়ে পুষ্পকে আলগালো, আমি তাতেই মুগ্ধ হয়েছি। বোঝাই যায় মেয়েকে কত ভালোবাসে। এরপরও অমত করবেন কোন স্বার্থে? আমজাদ শিকদার নিশ্চুপ, নিরুত্তর। মিনা মৃদু হেসে বলল, আপনি ভালো করে ভাবুন, সময় তো আছেই। তবে আমার বিশ্বাস আপনি ঠিক সিদ্ধান্তই নেবেন। আজ অবধি আমার বিশ্বাস আপনি ভাঙেননি, এবারও ভাঙবেন না, ভরসা আছে। তিনি উঠে দাঁড়াতেই আমজাদ শুধালেন, কোথায় যাচ্ছ? আপনার জন্য একটু শরবত করে আনি এখন? হ্যাঁ, পছন্দের জিনিস খেতে খেতে ভাবলে মাথা খোলে। তিনি হাসি মুখে বেরিয়ে গেলেন। সবটা কেমন গুলিয়ে ফেললেন আমজাদ। বিশাল রকমের দ্বিধা পড়েছেন তিনি। ধূসর থাই গ্লাসটা টেনে সরালো। ঘরে ভ্যাপসা গরম হুটোপুটি করে লাফিয়ে গেল জানালার গলে। বারান্দার পাশে লাগোয়া আম গাছটা গুটি ধরেছে সবে। দূর থেকে দেখলে একটা ঝাঁকড়া ফুল গাছের মতো মনে হয়। চারপাশে শীতল বাতাস, নতুন গুটির গন্ধ ম করে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার মন ভালো করতে যথেষ্ট। আচমকা কেউ একজন পিছন থেকে ঝাপটে ধরল। ধূসর বিন্দুমাত্র চমকায়নি, যেন জানতো এরকমটা হবে, বরং বারান্দা যাওয়ার জন্য বাড়ানো পাটা আবার ফিরিয়ে এনেছে। ইকবাল গলা সাপে ন্যায় পেঁচিয়ে ধরল দুহাতে। ভেজা স্বরে অনুরোধ করল, আমায় ক্ষমা করে দে ধূসর, আমি ভুল করেছি, অন্যায় করেছি। তুই আমায় যা ইচ্ছে শাস্তি দে, কিন্তু আমায় ছেড়ে যাস না। ধূসর ঘাড় বাঁকা করে তাকালো, কপালে ভাঁজ ফেলে চেয়ে রইল। ইকবাল হুতাশ করে বলল, আমি ভয় পেয়েছিলাম তুই যদি সব জানার পর আমাকে ভুল ভাবিস, দূরে সরিয়ে দিস, সেজন্য সাহস করে চেয়েও বলতে পারিনি। ধূসর হাত দুটো আলগোছে সরিয়ে নিল। শরীরে পুরো ঘুরিয়ে মুখোমুখি হলো। সেকেন্ড খানিক একভাবে তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করলো, পরপর আরেক দিকে মুখ ঘোরা। ইকবালের এই নিশ্চুপতা সহ্য হয় না। ধৈর্যহীন কণ্ঠে বলো, কিছু বল ধূসর। সেই ছোট করে বলো, ভাবছি। কি ভাবছিস? সম্পর্কটা রাখবি কি না? নিস্তব্ধ হয়ে পড়ল ইকবাল, আঁকড়ে উঠল, অবিশ্বাস্য ভয়াক্ত চোখে চেয়ে রইল। অচিরা কেমন বাচ্চাদের মতো কেঁদে ফেলল সে। ধূসর বোকা বনে গেল কান্না দেখে, আবার হাসিও পেল তার। ইকবাল মায়া মায়া মুখ করে বলল, তুই আমার মার কাট, কিন্তু এইসব বলিস না ধূসর, তোকে ছাড়া আমার চলবে না ভাই। ধূসরের উত্তর এলো না। তার পাথরে চোখ মুখ দেখে হতাশা ইকবাল মাথাটা নামাতেও পারে না। আকস্মিক ধূসর জড়িয়ে ধরল ওকে। ইকবাল বিস্মিত অবাক হলো, বড্ড অনিশ্চিত কণ্ঠে বলো, তুই কি আমাকে জড়িয়ে ধরেছিস ধূসর? সে মুচকি হেসে বলো, নির্বোধ। সামান্য কারণ ধূসর তার বেস্ট ফ্রেন্ডকে ছাড়বে ভাবলি কি করে? ইকবালের চোখ জল জল করে উঠল খুশিতে। পালটা আঁকড়ে ধরল এবার। শক্তপোক্ত বাঁধন দুজনের একটা সময় মুক্ত হয়। ধূসর কাঁধে হাত রেখে বলে, পুষ্প দায়িত্ব নিশ্চিন্তে তোকে দিচ্ছি ইকবাল, সম্মান রাখতে পারবি তো আমার বিশ্বাসের? ইকবালের ধীর জবাব, পারবো। পরক্ষণে চিন্তিত কণ্ঠে বলো, কিন্তু তোর চাচা? ধূসর এ যাত্রা হাসল, দুদিকে সরে গেল অধর। বিড়বিড় করে বলল, পিকচার আবি বাকি হায়। আমজাদ শিকদার পায়চারি করছেন, মহাবিরক্ত মুখভঙ্গি। মাঝে মাঝে দেখছেন পার্কিং লটে দিকটায় ইকবালের ধপধপে সাদা গাড়িটা দেখা যাচ্ছে। তিনি সূচক শব্দ করলেন, এই ছেলে এখন যাচ্ছে না কেন? থেকে যাওয়ার পায়তারা করছে নাকি? তার হাঁটা চলার মাঝে কক্ষের সামনে এলো কেউ। গুটিসুটি মেরে দরজা আগলে দাঁড়ালো। উদ্বিগ্ন চোখে দেখল ঘরের ভিতর হাঁটতে থাকা আমজাদকে। কয়েকবার ঢোক গিল, বুক ফুলিয়ে সাহস জমালো, আস্তে করে ডাকলো, আব্বু। আমজাদ থেমে গেল, পিছন ঘুরে পুষ্পকে দেখে
মুহূর্তেই শক্ত করল চিবুক, গম্ভীর কণ্ঠে বলল, তুমি এখানে কেন এসেছ? পুষ্প বিনীত পায়ে ভিতরে এসে দাঁড়ালো, আকুল স্বরে বলতে লাগলো, আব্বু আমি। পথে মধ্যে কথা কেড়ে নিল তিনি, থমথমে কণ্ঠে বলেন, আব্বু ডাকবে না, তোমার আব্বু হতে চাই না আমি, যা বাবার কথাকে। তার কথা সম্পূর্ণ হয় না, আচমকা ছুটে গিয়ে পায়ের কাছে বসে পড়ল পুষ্প। আমজাদ থমকালো, স্তব্ধ হলেন, সরে যেতে চাইল। পুষ্প রীতিমতো জড়িয়ে ধরল পা দুখানা, হাউমাউ করে কেঁদে বলল, আব্বু আমি আমি তোমাকে খুব ভালোবাসি, তেমন ইকবালকে ভালোবাসি। আমি আমি তোমাদের দুজনকে চাই আব্বু, একজনের বিনিময় অন্যজনকে আমি চাই না। এর আগে আমি মরে যাব, নিজেই নিজের গলায় ছুরি বসাবো। আমজাদের বুক কেঁপে উঠল, হোঁচট খেলেন কথাগুলো শুনে। পুষ্প মুখ চোরা, এভাবে কখনো কথা বলেনি, না এভাবে কাঁদতে দেখেছেন। প্রথম বর্ষের প্রথম কন্যা, আবেগে এক অংশ। আমজাদের ধীর মন নরম হলো, দুলে উঠল পিতৃত্ব। মেয়ের কাঁধ ধরে দাঁড় করালেন পুষ্প, হেসকি তুললেন। আমজাদ নরম স্বরে শুধালেন, ভেবে চিনতে চাইছো তো ইকবালকে? পুষ্প মাথা নাড়িয়ে নেয়, নীরবতা ওনাকে বুঝিয়ে দেয় জবাব। তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেন, এসো। তারপর ঘর ছাড়লেন। পুষ্প কিছুই বোঝেনি, দ্বিধাগ্রস্ত সে, কৌতূহল সমেত ছোট ছোট কদমে বাবার পিছু নেয়। বসার ঘরে অল্প কয়েকজনের উপস্থিত, ছোপায় বসে আছেন আজমল, পাশেই জবা, তাদের সামনে বসে আনিস এবং সুমনা। সিরিয়াস আলোচনা চলছে, কেন্দ্রবিন্দু বুঝিয়ে শুনিয়ে আমজাদকে নামানো। একটু দূরেই অ্যাকোরিয়ামের কাছে রিক্ত রাফিদ খেলছে। আমজাদকে দেখেই উঠে দাঁড়ালো তারা, পিছনে পুষ্প ভেজা ভেজা চোখ মুখ দেখে একে অন্যের মুখ চাওয়াচাই করলেন। আমজাদ নেমে দাঁড়ালেন, রাফিদকে বলেন, যাও তো বাবা, সবাইকে ডেকে আনো। সে খেলা রেখে ছুটল, হুটোপুটি করে সবাইকে ডাকলো, বাদ গেল না পিউটা। বড় চাচার হুকুম, সবাই মানে সবাই। আমজাদ যত শান্তভাবে বলছিলেন, সে ততটা অস্থির আর অশান্ত হয়ে ডেকেছে। তাড়াহুড়ো পায়ে হাজির হলেন সকলে। মিনাও রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলেন, হাতে শরবতের গ্লাস। আফতাব চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করেন, কি ব্যাপার ভাইজান, কিছু হয়েছে? সবাই আসুক বলছি। ইকবাল আর ধূসর এলো সবার পরে। তারা আস্তে ধীরে নেমে একপাশ হয়ে দাঁড়ালেন। আমজাদ সবাইকে একবার একবার দেখলেন, কৌতূহলে সকলের চেহারাটা স্পষ্ট। তারপর সোজা হয়ে দাঁড়ালেন ইকবালের সামনে। ছেলেটা তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিল, বুকটা ধপাস ধপাস করছে। এই হিটলার শ্বশুরটাকে ওর বিশ্বাস নেই, টর মেরে বসবে না তো? ধূসর পড়ল ঠিক ওদের মাঝামাঝি। সে ধারালো চোখে একবার আমজাদকে দেখে বন্ধুর দিকে তাকায়। আমজাদ দীর্ঘশ্বাস ফেললেন, বনিতাহীন শুধালেন, তোমাকে আমি পছন্দ করি না জানো নিশ্চয়ই? ইকবাল জবাব দিল না। পুষ্পর বুক ধুকপুক করছে, পল্লব কাঁপছে, সবাই জিজ্ঞাসু মুখভঙ্গি। আমজাদ সেই মুহূর্তে মনের বিরুদ্ধে গিয়ে বলেন, কাল শুক্রবার, তোমার বাবা মাকে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলো। ইকবাল বেখেয়ালে মাথা নাড়ায়, হুঁশ পেতেই চমকে তাকালো। পুষ্প হাঁ করে ফেলল, আশ্চর্য সে নিজেও। অথচ ধূসর ফিসলে হাসে, দু আঙ্গুল দিয়ে থুতনি ঘষে জয়ের মুহূর্তে উপভোগ করেন। পিও অপেক্ষা করে না, দুরন্ত পায়ে ছুটে এসে বোনকে জড়িয়ে ধরল। পুষ্প পাথর বনে গেছিল, মুখোমুখি অবিশ্বাস্য। পিও ধরতেই সম্বিত ফিরল তার। সবার মুখশ্রী অতুজ্জ্বল, ঝলমলে স্বস্তির শ্বাস নেয় তারা। ইকবালের মুখে তৃপ্তির হাসি ফুটল, শ্রদ্ধার লুটোপুটি খেয়ে ভীষণ খুশিতে চট করে আমজাদের পা ছুঁয়ে সালাম করল সে। ভদ্রলোক এ তো বিরক্ত হলেন, বিড়বিড় করে বলেন, অতিভক্তি চোরের লক্ষণ। টিক টিক করতে করতে ঘড়ির কাঁটা 12টায় থেমেছে। শিকদার পরিবারে খানিকক্ষণ আগেই বয়ে গিয়েছে এক বিরাট সুপ্ত ভয়ানক কালবৈশাখী ঝড়ের তারা চিহ্ন এন্ডব একটুর জন্য রেহাই দিল পুষ্প আর ইকবালকে। তাদের সাবলীল সুন্দর জীবন অল্পের জন্য মুক্তি পেল এলোমেলো হওয়ার হাত থেকে। সৃষ্টিকর্তার অশেষ রহমত অবশেষে বর্তেছে। আমজাদ শিকদার হার মেনেছেন, মেনে নিয়েছেন ওদের ভালোবাসাকে। অবশ্য মেনে নিতে বাধ্য হলেন এক প্রকার।
মেয়ের অশ্রুসিক্ত চোখ মুখ হৃদয় অগাধের দাগকে তারা চিহ্নটেছে। আনাচে কানাচে মানবিকতা আর পিতৃত্ব ছুটেছে। মিনা বেগমর মেয়ের সুখই আমাদের সুখ কথাটা তীক্ষ্ণভাবে আঘাত করেছে বিবেকের দ্বারে। মন আর মর্জির বিরুদ্ধে গিয়ে বড় কষ্টে নারাজ ভূমিতে হ্যাঁ বলেছেন তিনি। অথচ ইকবাল তার অপছন্দের তালিকায় সারা জীবন থাকবে। সেখানে থেকে এই ছেলের নাম মোছার সাধ্য নেই কারো। তবুও চাইছেন ছেলেটা সুখে রাখুক তার মেয়েকে। আমজাদ সোফায় থম ধরে বসে আছেন। বাকিরা সবাই ঘিরে দাঁড়িয়ে ওনাকে। চেহারার জলদগম্ভীর দশা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে লোকটা এখনো মন থেকে মেনে নিতে অক্ষম। টুল শব্দ করছে না কেউ। ইকবাল আমলেই নিচ্ছে না এসব। তার আনন্দ নিরন্তর। শত কাঠখড়পু তারা চিহ্ন নিয়ে হলেও পুষ্পকে পাবে এই রের। বাকি সব গোল্লায় যাক। হিটলার শ্বশুর খুশি মনে মেয়ে দিক বা জোর করে দিলেই হবে। মিনা বেগম রয়ের স্বামীর মুখের সামনে শরবতের গ্লাস বাড়িয়ে ধরলেন। তিনি এক পল স্ত্রীর দিক চেয়ে হাতে নিলেন সেটা। আস্তে ধীরে চুমুক দিলেন। চোখের কোণা দিয়ে একবার তাকালেন হাতের বাম দিকে। ইকবাল বিজয়ী হেসে বারংবার ধূসরকে জড়িয়ে ধরছে। যতবার গায়ে গা মিলছে ওদের, পিঠটি সহজলে যাচ্ছে ওনার। এত ঢঙের কি আছে? এই আদিক্ষেতা কিসের? মেয়েটাকে দিতে রাজি হয়েছে বলে তার ভাইপোর গলা সাপের মতো জাপটে ধরবে। আশ্চর্য ছেলে তো। এই বিরক্তিকর ছেলের ভেতর কি দেখল তার মেয়ে? তিনি পুষ্পর দিকে ফিরলেন এবার। মেয়েটার রিক্ত সিক্ত চেহারা এখন নক্ষত্রের ন্যায় তারা চিহ্ন আছে। ঠোঁটে হাসির অভাব নেই। মুখমণ্ডলে পরিষ্কার, সে কতটা খুশি। আমজাদের তারা চিহ্নবটুকু পড়ে গেল। যাক, মেয়ের আনন্দেই সে আনন্দিত। মেয়েটা ভালো থাকলে আর কি চাই। রুবায়দা বললেন, আপা সবাইকে খেতে দেই। হ্যাঁ হ্যাঁ, চল ব্যবস্থা করি। যেতে যেতে ধূসরকে বললেন, ইকবালকে নিয়ে বস ধূসর। খাবার আনছি। ইকবাল আপত্তি জানিয়ে বলল, আন্টি আমাকে বেরোতে হবে। আজ খেতে পারবো না। ওমা কেন বাবা, খাবে না কেন? আমজাদ শিকদার বিড়বিড় করে বললেন, দিনরাতে বাড়ির ছেলে মেয়ের মাথা খেলে পেটে জায়গা থাকে নাকি? সেই কথা কর্ণকুহর হলো না কারো। ইকবাল হেসে বলল, আসলে অনেক রাত হয়েছে তো, আম্মু কল দিচ্ছেন বারবার। রাতে ঘরে গিয়ে না খেলে দেখব ঠিকই বসে আছে আমার জন্য। রুবায়দা বললেন, অল্প কিছু। একক উদ্ধৃতি চিহ্ন। না আন্টি, অন্য দিন। এরপর তো আসা যাওয়া থাকবেই। আমজাদ কপালে ভাঁজ ফেলে তাকালেন। ভাবলেন, কি বেহায়া ছেলে। একক উদ্ধৃতি চিহ্ন। ধূসর বলল, একা যেতে পারবি? আরে হ্যাঁ, তুই বিশ্রাম কর। আমি আসি এখন। ইকবাল আর চোখে পুষ্পর দিকে একবার তাকালো। এতেই ভীষণ লজ্জা পেল মেয়েটা। চিবুক গিয়ে ঠেকল গোলদেশে। ইকবাল আমতা আমতা করে আমজাদকে সুথাল। কাল তাহলে আব্বু আম্মুকে পাঠাচ্ছি আঙ্কেল। তিনি আরেকদিকে মুখ ঘুরিয়ে উত্তর দিলেন, পাঠিও। ইকবাল কপাল কোচকায়। মনে মনে বলে, এই হিটলার ব্যাটা আস্ত একটা বদ, বা তারা চিহ্ন মবে তবু মতকাবে না। পর মুহূর্ত ভাবল, তাতে আমার কি, শ্বশুর হোক যেমন তেমন, বউ আমার মনের মতন। ইকবাল হাসল। কি একটা ভেবে চিন্তিত ভূমিতে ধূসরের দিক তাকিয়ে বলল, কাল বাবা মা আসবে কি করে ধূসর? তুই তো সকালে সিলেট যাবি বললি। এর পর্যায়ে সবার নজর তার দিকে পড়ল। ধূসর বলল, আমি না থাকলেও বা সবাই তো থাকবে। তুই থাকা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একক উদ্ধৃতি চিহ্ন। ধূসর ফিচেল হাসে, তাই? ইকবালের সুদীর্ঘ জবাব, অবশ্যই। তারপর আমজাদের দিক চেয়ে বলল, আঙ্কেল, ওনাদের পরের শুক্রবার আনি। ধূসর ফিরুক। আমজাদ কিছু বলার আগেই ধূসর বলল, থাক, দরকার নেই। আমি সিলেট যাচ্ছি না। ইকবাল অবাক হয়ে বলল, তবে যে বললি। মিথ্যে বলেছিলাম। আফতাব নড়েচড়ে শুধালেন, কেন? ধূসরের ভনিতাহীন জবাব। ইকবালের মুখ থেকে কথা বের করতে আমজাদ শিকদার দ্বিতীয়বার বিরক্ত হলেন। আরেকদিকে ফিরে থাকলেন। প্রত্যেকে অবাক হলেও ইকবাল বিস্ময় স্তব্ধ। বাক্রুদ্ধ হয়ে কথা বলতে পারল না। ধূসর ভ্রুকুচকে বলল, হা করে না থেকে বের হ। সম্বিত ফিরল তার। বন্ধুর প্রতি মনে প্রাণে কৃতজ্ঞতায় রুটোপুটি খেল। ঠোঁট কামড়ে হেসে তাকিয়ে রইল কিছুক্ষণ। বলল, আসছি, কাল দেখা হবে। ধূসর বিনিময়ে ঈষৎ বেগে হাসে। চেয়ে চেয়ে দেখে প্রিয় বন্ধুর প্রস্থান। ইকবাল ঢুকেছিল যতটা উদ্বিগ্ন অশান্ত মনে, বেরিয়েছে ততটাই ফুরফুরে মেজাজে। সেই লাফিয়ে লাফিয়ে সিঁড়ি বেয়ে নামে। পুষ্পর ফোনে মেসেজ পাঠায়, আর কিছু দিন মাই লাভ। তারপর ইকবালের রমশ বুকে তোমার জন্য পার্মানেন্ট একটা ঘর বানাবো। একক উদ্ধৃতি চিহ্ন।
পুষ্প উসখুস করতে করতে সবাইকে একবার করে দেখল। সন্তর্পণে খুব আস্তে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে উঠল। কক্ষের সামনে এসে এক ছুটে গিয়ে বারান্দায় দাঁড়ালো। উকি দিল সোজা মেইন গেটের ওপর। ইকবাল হেলে দুলে যাচ্ছে, পেছনের চুল দুলছে বায়ুতে। পুষ্প তৃষ্ণার্ত চোখ মেলে চেয়ে রইল। ইকবাল গাড়ির দরজা খুলতে গিয়ে কি মনে করে থামল। ঘুরে একদম সোজাসুজি দোতলার বারান্দার দিকে তাকালো। ঠিক যা ভেবেছিল তাই। পুষ্প দাঁড়িয়ে আছে দেখে হেসে ফেলল সে। অতদূর থেকেই ভ্রু উচাল। পুষ্প মুচকি হেসে হাত নেড়ে বিদায় জানায়। ইকবাল হাত উচাল না, উল্টে ফ্লাইং কিস তারা চিহ্ন রে মাতারা চিহ্ন রল তার দিকে। পুষ্প নড়ে উঠল, কুণ্ঠায় গাল দুটো লাল হয়ে আসে। হেসে মাথা নামিয়ে নেয়। ইকবাল মুক্ত প্রশান্ত শ্বাস নিয়ে উঠে বসল গাড়ির ভেতর। বাবা, কত প্রেম! হঠাৎ কথায় পুষ্প চমকে তাকায়। পিউ মিটিমিটি হেসে বলে, এক কাজ কর, তুইও ভাইয়ার সঙ্গে চলে যা। একক উদ্ধৃতি চিহ্ন। পুষ্প ভ্রুকুচকে বলল, বড় বোনের প্রেম করা দেখছিস? লজ্জা লাগছে না? পিউ দুদিকে মাথা নাড়ল। একটুও না। প্রেম করতে পারলে দেখতে পারবো না। পুষ্প হাসল, তারপর নিশ্চিন্ত কণ্ঠে বলল, সবচেয়ে ভালোয় ভালোয় মিথ্যে এই অনেক, তাই না? আমি তো ভাবিনি আব্বু রাজি হবেন। আমিও না। একক উদ্ধৃতি চিহ্ন। পুষ্প স্নেহার্দ্র চোখে বোনের দিক চাইল। তুই খুব কষ্ট পেয়েছিস? আব্বু মেয়ে তারা চিহ্ন রেছেন যে। পিউ লম্বা হাসল, মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলল, আরে ধুর, তারা চিহ্ন পাবো কেন? আব্বুই তো মেয়ে তারা চিহ্ন রেছে। ব্যথা যা পেয়েছিলাম, তোর বিয়েটা হচ্ছে বলে সব শেষ। একক উদ্ধৃতি চিহ্ন। পুষ্প আপ্লুত হয়। বোনের ভালোবাসার গভীরতার হৃদয় দিয়ে মেপে নেয়। বিলম্বহীন জড়িয়ে ধরে দুহাতে। পিউ পাল্টা আঁকড়ে ধরল। পুষ্প অমনভাবে আবদার করল, আজ থেকে আমার সাথে ঘুমাবি। একক উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা। পিউ। পুষ্পর ঘর থেকে বের হতেই সামনে পড়ল সাদিফ। ওকে দেখতেই ছেলেটা দীর্ঘ হাসল। ঝকঝকে তক্তকে শুভ্র দাঁত উকি দিল ঠোঁট গহ্বরের মাঝ থেকে। পিউ দাঁড়িয়ে গেল। সাদিফের হাসি দেখে বুকটা মুচতারা চিহ্ন রে উঠল তার। এতক্ষণের ভালো মনটা ঝুপ করে খারাপ হল। মায়ামো পূর্ণ দুই অক্ষি দিয়ে চেয়ে রইল। বক্ষপিঞ্জরের চারপাশটা হুহু করে উঠল দুঃখে। আপু, ইকবাল ভাইকে ভালোবাসে ঠিকই, কিন্তু সাদিফ ভাই তো আপুকে ভালোবাসতেন। আহারে, মনটাই তারা চিহ্ন নিয়ে গেল ওনার। পিউয়ের মুখ কালো দেখে সাদিফ বুড়ো নাচাল। কি রে, তার ঘোর কাটে? খুব। না কিছু না। ওভাবে তাকিয়ে আছিস কেন তাহলে? একক উদ্ধৃতি চিহ্ন। পিউ চোখ নামিয়ে ফেলল। ইনিয়ে বিনিয়ে সুথাল। আপনার খুব খাতারা চিহ্ন রাপ লাগছে, তাই না ভাইয়া? কেন? বিয়েটা হচ্ছে না বলে। পিউ মাথা ঝাঁকাল। সাদিফের পুষ্ট অধর কানায় কানায় ভরে গেল তখন। কিছু না বলে পাশকে তারা চিহ্নটে যেতে নিয়ে থামল আবার। পরপর পিউয়ের মাথার গোছানো চুল এলোমেলো করে দিয়ে বলল, বোকা। একক উদ্ধৃতি চিহ্ন। পিউ নির্বোধ বনে চেয়ে রইল। এই মুহূর্তে তার মনে হচ্ছে সাদিফ ভাই শোকে দুঃখে পাগল হয়ে গিয়েছেন। তারা চিহ্ন ননার বদলে দাঁত মেলে হাসছেন কেন না হলে? ওনার তো মন খারাপ হওয়ার কথা। কেঁদে কেটে টিস্যু বক্স শেষ করার জায়গায় আনন্দে লাফাচ্ছেন। বোকা মেয়েটার হৃদয়পট আক্ষেপে শেষ। দু তিনবার আহারে আহারে বিড়বিড় করল ওর যাওয়ার দিক তাকিয়ে। অগোছালো কেশরাশি গোছাতে গোছাতে সামনে ফিরতেই চমকে উঠল। একদম সম্মুখে দাঁড়িয়ে ধূসর। পিউ যত্রতত্র নুয়ে গেল। অশান্ত মন স্থির অবিচল হল। লাজুক ভূমিতে পল্লব চাপটে চুল গুজল কানে। চোরা চোখে একবার তাকাতে গিয়ে নাগাল পেল ধূসরের সতারা চিহ্নত চিবুকের। রইতা তারা চিহ্ন রাল নেত্রদয় অবধি পৌঁছাতে তার দৃষ্টিবল বিফল হয়। তখনই ধূসর এগিয়ে আসে। যত কদম দূরত্ব ছিল তার থেকে অর্ধহস্ত দূরত্ব ঘুচিয়ে দাঁড়ালো। পিউয়ের বক্ষস্পন্দন আকাশ ছুঁল অমনি। অনুভূতিরা মেঘ ছিদ্র করে ফাঁক গলে পালালো তখন। ধূসরের ঠান্ডা নিরেট হস্ত খানা গাল ছুঁয়েছে যখনই। শিউরে উঠল মেয়েটার সমস্ত শীর্ণ দেহ। পিউ নিভু চোখে তাকায়। ধূসরের হাত থেমে নেই, বৃদ্ধাঙ্গুলি স্লাইড হচ্ছে সমগ্র গাল জুড়ে। পিউয়ের পল্লব বুঝে আসতে চায়, চোখ খুলে রাখতে পারে না। সুরসুর করছে শরীর। তার গাল বেঁকে পৌঁছায় কানের কাছে। ধূসর একভাবে তাকিয়ে আছে তার ফর্সা গালের দিকে। তার অক্ষিপটের মায়া। পরপর মুখ ফসকে বেরিয়ে এলো। ব্যথা পেয়েছিলি? পিউয়ের চটক কাতল। তখনই খেয়াল হলো, এই গালে তারা চিহ্ন অরটা পড়েছিল। ওনার কি মায়া হচ্ছে তার জন্য? তারা চিহ্ন পাচ্ছেন। পাবেন না কেন? উনিও যে ভালোবাসেন। বসার ঘরে যতক্ষণ দাঁড়িয়ে ছিল সে,
কতবার যে তাকিয়েছে মানুষটা। আর বাবা তারা চিহ্ন পোপর দেওয়ার সময় কি রকম করে চমকে উঠেছিল। চোখ খিচে বুঝেছিল যেন ওনার গায়ে লেগেছে। সে তো সব দেখেছে, খেয়াল করেছে। পিউ মিহি কণ্ঠে বলল, পেয়েছিলাম, এখন শেষ। ধূসর বলল, কেন বলতে গেছিলি ওসব? জানিস তো তোর বাবা ইকবালকে পছন্দ করেন না। তার নিষ্পাপ উত্তর ভুল করে বলে ফেলেছি ধূসর ভাই। ধূসর অন্য হাত উঠে এলো পাশের গালে। অনমনীয় অঞ্জলিপুট ভর্তি হলো পিউয়ের ক্ষুদ্রাকার মুখবিবরে। দুটো টানা টানা চোখের দিক চেয়ে বিনম্র আদেশ করল, আর কখনো এরকম পরিস্থিতিতে কথা বলবি না পিউ। পৃথিবী উল্টে গেলেও চুপ করে থাকবি। আমি তো আছি, সব সময় থাকব। সমস্ত প্রতিকূলতার মোকাবেলা করতেও প্রস্তুত আমি। কিন্তু চাই না তোর ওপর একটা নখের আঁচড়ও লাগুক। পিউয়ের অন্তঃস্থল অবধি স্পর্শ করল কথাগুলো। ভালোবাসার দুঃসাহসিকতায় হঠাৎই ভীষণ সাহসী হল সে। তার কোমল হস্তযুগল ধরে ফেলল ধূসরের অমসৃণ কবজি। খুরখার চাউনিতে চেয়ে সুথাল, কেন ধূসর ভাই? আপনার পাশে দাঁড়িয়ে আপনার সঙ্গ দেয়ার একটুও অধিকার কি আমার নেই? ধূসরের অভিব্যক্তি তৎক্ষণাৎ মসৃণ হয়। সদর্পে শিথিল হয় নিরেট শ্যামরমা চিবুক। পড়তে পড়তে বিছিয়ে যায় নিরুপদ্রব হাওয়া। অন্তঃপটে এক শীতল স্রোতের কলকল শব্দ স্পষ্ট কানে লাগে। সেই আওয়াজ নিস্তব্ধ তরঙ্গের ন্যায় ঢেউ তোলে হৃদয়ে। পিউয়ের পাপশূন্য রিনচিনে কণ্ঠস্বর জলতলে ডুবি তারা চিহ্ন ছাড়ে গম্ভীরতার জাহাজ। চমৎকার করে হেসে ফেলল সে। দুদিকে ছড়িয়ে গেল পুরুষালী পাতলা ঠোঁট। অন্যরকম গলায় বলল, অধিকার ও বুঝিস, একক উদ্ধৃতি চিহ্ন। পিউয়ের কাছে সব তুচ্ছ। তার গভীর দুটো চোখ ধূসরের হাসি দেখতে ব্যস্ত। বক্ষ তারা চিহ্ন পছে, তোলপাড় হচ্ছে খুব। এই হাসি দেখেছে যতবার, ক্ষুণ্ণ হয়েছে ততবার। এখানে একটুও কার্পণ্য করে না মানুষটা। লেশ মাত্র মায়া দেখায় না। বারংবার তারা চিহ্ন স্থূলভাবে মারতে উঠে লাগে। পিউয়ের সম্মোহনী দৃষ্টির দিকে খেয়াল করতেই ধূসরের হাসিটা কমে এলো। আজলের বন্দি মেয়েটার স্নিগ্ধ আন্দোল থেকে আলগা হলো বাঁধন। তার লম্বা শরীরটা স্বল্প নেমে আসে। কণ্ঠ নামল খাদে। অধর নড়েচড়ে বেরিয়ে এলো কিছু হৃদয়কাড়া শব্দ। পৃথিবীর সব ভালোটুকু শুধু তোর থাকুক পিউ। তোকে স্পর্শ করতে আসা সমস্ত খাতারা চিহ্নরা, সমস্ত অনিষ্ট, আমায় তাদের নিশানায় রাখুক। একক উদ্ধৃতি চিহ্ন। পিউ তুষারের ন্যায় জমে গেল। রোমাঞ্চিত অনুভূতির ডিঙ্গি নৌকা বিরাট পাল খুলে ছেড়ে উড়িয়ে দিল। সেই পাল যতবার দুলল বাতাসে, ততবার তার কানে বাজল ধূসরের নাম। কল্পনায় ভাসমান হলো কিছু উচ্চাকাঙ্ক্ষা, কিন্তু কাঙ্ক্ষিত, প্রত্যাশিত স্বপ্ন। বেহায়া মনের ইচ্ছে জাগল চওড়া বুকে মাথা রাখবে একবার। সেই সুযোগ কি আর আসবে না? কবে হুঁশ হারিয়ে ধরেছিল, ওটা কি গোনার মধ্যে পড়ে? একবার ভালোবেসে ধরলেই না হতো? পুষ্প ঘর থেকে বেরিয়েছে কেবল। দোরগোড়ায় ধূসর পিউকে এমন কাছাকাছি দেখে থতমত খেল। দুরন্ত পায়ে ঢুকে গেল আবার। পরক্ষণে মাথাটা বের করে উকি দিল। মুখের কাছে হাত নিয়ে খুব করে কাশি দিয়ে বলল, কেউ কি আছে এখানে? চমকে উঠল ওরা। পাশ ফিরে পুষ্পকে দেখেই দুজন দুজনের থেকে ছিটকে সরে গেল। পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে রইল দুদিকে। পুষ্প ঠোঁট টিপে হেসে বলল, আমি কি যেতে পারি? ধূসর গম্ভীর কণ্ঠে বলল, মার খাবি বেয়াদব। তারপর গটগট করে হেঁটে ঢুকে গেল নিজের রুমে। পিউ লজ্জায় হাঁসফাঁস করছে। জিভ তারা চিহ্নট আছে বারবার। আপু দেখে নিয়েছে, নিশ্চয়ই আন্দাজ করবে কিছু। আল্লাহ, তারপর আম্মুকে বলে দিলেই ওর পিঠ শেষ। হাতা খুন্তি সব ভাতারা চিহ্ন নবে এখানে। সে ছুটে পালাতে চাইল, এর আগেই পুষ্প হাত টেনে ধরে বলল, এই কই পালাচ্ছিস? পিউ কাঁচুমাচু করে বলল, পালাচ্ছি না তো, এমনি। একক উদ্ধৃতি চিহ্ন। এমনি। আমি তখন প্রেম করছিলাম বলে খুব তো কথা শুনিয়ে এলি, এখন এটা কি হচ্ছিল? পিউ ঘাবড়ে গেল, কাঁপা গলায় বলল, কি হচ্ছিল? কথা বলছিলাম। পুষ্প ভ্রু চায়, অভিনয় করে দেখায়, এভাবে গালে হাত রেখে, হাতে হাত দিয়ে, একে অন্যের দিকে তাকিয়ে কেউ কথা বলে জানতাম না তো। পিউয়ের মাথা ঘুরছে, কপালে ঘাম জমেছে তারা চিহ্ন হয়ে। পুষ্প সন্দেহী চোখে তাকালো। এই বৃষ্টিতে অবস্থা আরো খারাপ হলো তার। ঠিক সেই সময় পুষ্প ভ্রু নাচায়, ভাইয়াকে ভালোবাসিস? পিউ চকিতে তাকায়। দুপাশে মাথা নেড়ে বলতে যাওয়ার আগে পুষ্প সাবধান করল, একদম মিথ্যে বলবি না। তুই যে ক্লাসে পড়িস, সেটা পার করে এসেছি। পিউ মিয়ে গেল। সে বলল, আমি কিন্তু সব জানি। পিউ অবাক হয়ে বলল, কি জানিস? তেমন কিছু না,
তুই যে 3 বছর ধরে ভাইয়ার পেছনে ঘুরঘুর করছিস, এটুকুই। পিউয়ের চোয়াল ঝুলে পড়ে, চোখ বেরিয়ে এলো প্রায়। ভীত কণ্ঠে বলল, ইকবাল ভাই বলে দিয়েছেন। ও কেন বলবে? তাহলে কিভাবে জেনেছিস? পুষ্প রহস্য হেসে বলল, সিক্রেট। আতঙ্কে পিউয়ের চোখ মুখ শুকিয়ে আসছে। পুষ্প খেয়াল করে দমে গেল, মেয়েটাকে বেশি খাটানো ঠিক হবে না। নিশ্চিন্ত করতে বলল, এত ভয়ও পাওয়ার কিছু নেই। আব্বু আম্মুকে জানানোর হলে আগেই জানাতাম। একক উদ্ধৃতি চিহ্ন। পিউ কি বলবে জানে না। তার চিন্তা কমেনি। আমতা আমতা করে বলল, আসলে আমার ধূসর ভাইকে খুব ভালো লাগে। ভালো লাগে? না ভালোবাসিস? সে চোখ নামিয়ে স্বীকার করল, ভালোবাসি। পুষ্প ফিক করে হেসে ফেলল। পিউ ত্রস্ত মাথা উঠিয়ে বলল, তুই রাজি? রাজি না হলে এতদিন ধরে কথাটা চেপে রাখতাম। পিউয়ের নেতিয়ে যাওয়া চোখমুখ সচল হলো অমনি। মুখমণ্ডল সোনালি রোদের ন্যায় জলমলায়। উত্তেজিত হয়ে দ্বিতীয়বার ঝাপটে ধরে বোনকে। পুষ্প হাসল, পিঠে হাত বুলিয়ে বলল, ধূসর ভাইয়ার মতন মানুষ হয় না। তুই সুখী হবি। খাওয়ার টেবিলে শোরগোল হলো না আজ। একদম তটস্থ, শান্ত পরিবেশ। এত রাত করে খেতে বসায় রিক্ত, রাদিফ ঘুমিয়ে গিয়েছে। সুমনা দুটোকে জোর করে তুলেও খাওয়াতে পারেননি। পরাজিত হয়ে খান্তি দিলেন। পিউ বসতে গেলে আমজাদ নরম গলায় বললেন, এখানে বসো। সে অবাক হলো, তবে ধরা দিল না। সুস্থির বেশে বসল। পুরনো অভিমানে ফুঁসে উঠল মন। অথচ নির্বিকার আমজাদ গায়ে মাখলেন না। এটা ওটা এড়িয়ে দিতে থাকলেন। দুই মেয়ের থালায় নিজেই তুলে দিলেন ভাত। বাড়ির সবাই দেখল এসব। প্রকাশ না করলেও মনে মনে বিমুগ্ধ হাসল সকলে। একজন পিতার কাছে কন্যা শ্রেষ্ঠ সম্পদ। তার ছোট্ট রাজ্যের আদুরে রাজকন্যা। এই সম্পর্ক তো সবকিছুর ঊর্ধ্বে। সামান্য একটা তারা চিহ্ন পপর, অল্পখানিক তারা চিহ্ন মুখে এগুলো ফিকে হয়। পরের দিন সপ্তাহ ঘুরে আবার হাজির হলো শুক্রবার। এই শহরে চাকরিরত 90% মানুষের অবসরের দিন এটি। সেই মোতাবেক শিকদার বাড়ির প্রতিটা ছুটির দিনে আরাম আয়েসে জিয়ে রইলেও আজকের সবটা ব্যতিক্রম। সকাল থেকে রান্নাবান্না, ঘর গোছানো, মোছা সব মিলিয়ে হুলস্থুল কাণ্ড বেঁধেছে। পুষ্পকে ঘর থেকে বাইরে উকি মারার নিষেধাজ্ঞা জারি করেছেন মিনা বেগম। সকাল সকাল গোসল সেরে লক্ষ্মীটি হয়ে বসে থাকতে বলেছেন। পিউয়ের দায়িত্ব ওকে সাজানোর। তিনি, জবা আর রুবাইদা মিলে হাত চালাচ্ছেন রান্নায়। ঘরের একজন নির্দিষ্ট আর একজন ছোটা আয়াতেও আজ আর কুলোচ্ছে না। বিরাট দৈর্ঘ্যের খাবার টেবিল ভরিয়ে ফেলার পণ করেছেন সকলে। সুমনার দায়িত্ব বাচ্চা সামলানো। রিক্ত আর রাদিফ ঘর অগোছালো করতে ওস্তাদ। ওদের দিকে নজর রাখাই আজকে তার একমাত্র কাজ। সবার মধ্যে ধূসর বাড়িতে নেই। কাক ভরে উঠে বেরিয়েছে সে। সাথে নিয়েছে অফিস রুমের চাবি। গতকাল পার্টি অফিসের উৎসবের জন্য কিছু ফাইল ঘাটার কাজ অসম্পূর্ণ রেখে এসেছিল, যেগুলো দুদিনের মধ্যেই জমা করতে হবে। আরাম করে সময়টাকে নষ্ট করল না, তাই ছুটল বাকি কাজ সারতে। সে বেরিয়েছিল একা, অথচ ফিরল সাথে আরও 4জনকে নিয়ে। 11টার দিকে ইকবালের পরিবারের পা পড়ল চৌকাঠে। প্রফেসর খোরশেদুল আলম আর স্ত্রী মুমতাহিনা বেগম। 3 ছেলে মেয়ে, ইকবাল, ইফাত আর নুরি। 5 সদস্যের ক্ষুদ্র পরিবার ওদের। নুরি সবে ক্লাস 5-এ উঠেছে। একেবারে পুতুলের মতন দেখতে। ইফতি আর পিউ সমবয়সী, তবে পিউয়ের মতো হামলা পাতলা নয়, বেশ স্বাস্থ্যবান। আমজাদ শিকদারের চেহারা একদম স্বাভাবিক। তিনি নিজেই এগিয়ে গেলেন তাদের নিয়ে আসতে। আসুন, বসুন বলে সাদরে আমন্ত্রণ ও জানালেন। ঘরের মেয়ে বউরা ভালো জামাকাপড় পরে একদম পরিপাটি। আওয়াজ শুনে পিউ, পুষ্পর ঘর থেকে দৌড়ে বের হয়। ওপর থেকেই উকি দেয়। সবাইকে সোফায় বসতে দেখে আবার ছুটতে চলে যায়। আপু, ওনারা এসে গিয়েছেন। পুষ্প আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। বহুদিন পর মন ভরে সাজল সে। লাল কাতান শাড়ি, চোখ ভরা কাজল, মুখে অল্পস্বল্প মেক আপের আস্তরণ, চিকন ঠোঁটে লাল টুকটুকে লিপস্টিক। পিউয়ের কথায় বিদ্যুৎ বেগে ঘুরে চাইল সে। ইকবাল এসেছে শুনেই কয়েক হাত গুটিয়ে গেল। লাজুক ভূমিতে ছটফট করল। পিউ কপাল কুঁচকে বলল, লজ্জায় একেবারে লাউ ডগা সাপের মতো লতিয়ে যাচ্ছে। প্রেম করার বেলায় লজ্জা লাগেনি। পুষ্প চোখ শুরু করে বলল, তুই বুঝি খুব ভালো। ভাইয়াকে দেখলেই যে কেমন করিস আমি দেখিনি। পিউ থতমত খেল। মিনমিন করে বলল, শুরু হয়ে গেল আমাকে খোঁচানো। পুষ্প আই ডাই করে বলল, আমার না সত্যি খুব লজ্জা লাগছে পিউ। কেন? জানি না, ভয়ও করছে। পর মুহূর্তে চিন্তিত কণ্ঠে বলল, আচ্ছা, আমাকে সুন্দর লাগছে তো।
পিউ মিটিমিটি হেসে বলল, লাগছে। ইকবাল ভাই আজ তোকে দেখেই হা করে তাকিয়ে থাকবেন। পুষ্প কুণ্ঠা পেয়ে বলল, যাহ। পিউ পাশে এসে দাঁড়ালো, মেকি অভিমান নিয়ে বলল, তুই কিন্তু আমাকে এখনো বললি না আপু। সে ভ্রু গোছায়, কি বলিনি? ওমা, কাল না কথা ছিল যে ইকবাল ভাইয়ের সাথে প্রেমের শুরু থেকে সবটা বলবি আমাকে। ও হ্যাঁ, আজকের রাতে শোনাবো। আচ্ছা। সুমনা বেগম ঘরে ঢুকেই ব্যস্ত কণ্ঠে বললেন, তোরা গল্প করছিস? ও পুষ্প, চল এবার। ওনারা দেখতে চাইছেন তোকে। পুষ্পর হার্টবিট অমনি বন্ধ হবার উপক্রম হলো। ফ্যাসফ্যাসে অবস্থা ঘুরপাক গেল গলবিলে। আলগোছে শাড়ির কুচি ধরে পা বাড়াল। সুমনা বলেন, দেখে, সাবধানে, পরে যাস না আবার। একক উদ্ধৃতি চিহ্ন। পুষ্প করুণ নেত্রে তাকায়। শাড়ি পরে হাঁটতে হিমশিম খায় সে। সচরাচর পরে না তাই আজ মেজ মা জোর করে পরিয়ে দিলেন। সুমনার হাতটা আঁকড়ে ধরে বলল, ও ছোট মা, ভয়ও লাগছে তো? আরে ভয়ও কিসের? কিছু হবে না, চল। তারপর হাঁটতে হাঁটতে বললেন, তুই তো তাও ইকবালকে চিনিস, জানিস, শুধু ওর বাবা মায়ের সামনে যাবি এখন। আর আমার বিয়ের সময়ে আমি কাউকেই চিনতাম না। কোনটা যে বর তাই জেনেছি বিয়ে ঠিক হওয়ার একটু আগে। পিউ পেছনে থেকে চোখ বড় করে বলল, তাই? হ্যাঁ। একক উদ্ধৃতি চিহ্ন। কি শান তারা চিহ্ন ঘাতিক। এভাবে না জেনে বিয়ে করা যায় নাকি? যখন তোর বিয়ে হবে তখন বুঝবি। পুষ্পকে নিয়ে সুমনা এগিয়ে গেলেন সামনে। পিউয়ের কদম শিথিল হলো। দুপাশে দুলে দুলে হাসল। তার বিয়ে ওভাবে কেন হবে? ছোট মা তো আর জানেন না ওর বর এই বাড়িতেই থাকে। বলতে গেলে জন্মের পর চোখ ফেটে দেখেছে মানুষটাকে। ওই জন্য এরকম হওয়ার কোনো চান্সই নেই। তোর চাচা একটা ব্রিটিশ। কাল আমার সাথে কেমন করছিল, আর দেখ আজ আমার বাপ মায়ের সঙ্গে কথা বলতে গেলে যেন মধু ঝরছে মুখে। ধূসর চোখ মুখ অপরিবর্তিত রেখে বলল, যে যেরকম ব্যবহারের যোগ্য। ঠিকই বল। খেয়াল করতেই ইকবাল থেমে গেল। নাক ফুলিয়ে বলল, এভাবে বলতে পারলি? পারলাম। তুই আমার বন্ধু, না শত্রু। ইকবাল কথাটা হাওয়ায় উড়িয়ে দিয়ে বলল, হোক, এটা স্বয়ং ফেরেশতা এসে বললেও বিশ্বাস করব না ভায়া। থামো এখন। কথা বলাও নিষেধ। তোর বউ আসছে। ইকবাল চোখ বড় করে এদিক ওদিক চেয়ে বলল, কই কই? গর্দভ। ওপরে দেখ। ইকবাল ফটাফট সিঁড়ির দিকে তাকালো। পুষ্পকে এক পলক দেখেই বক্ষ কম্পিত হয়ে থমকে গেল। ভীষণ বিভ্রান্ত, ভয়ার্ত রূপসী এক কন্যা এগিয়ে আসছে তার দিকে। ইকবালের পিঠে আখিদয় বাকি সবাইকে ছাড়িয়ে পড়ে রইল সেখানে। শাড়ি পরিহিতা মেয়েটি তার ঘুম কাটতে যথেষ্ট। মুখ থেকে বেরিয়ে এলো, মাশআল্লাহ, মেয়ে তো নয়, যেন হুড়পড়ি। ধূসরের দিক তাকাতেই দেখল তার চোখ মুখ কোঁচকানো। সে বুঝতে না পেরে বলল, কি? ধূসর ক্লান্ত শ্বাস ফেলে বলল, আমি ওর বড় ভাই ইকবাল। একটু লজ্জা রাখো। তাতে কি হয়েছে? ওর ভাই পরে, আগে আমার বন্ধু তুই। পরপর দুষ্টু হেসে বলল, সে তো তুই পিউয়েরও বড় ভা। কথা শেষ করার আগেই ধূসর সবেগে কনুই দিয়ে গুঁতো দিলে পেটে। অতর্কিত হামতারা চিহ্ন লয় ইকবাল ভাঁজ হয়ে নিয়ে যায়। আর তারা চিহ্ন হতো স্থান চেপে ধরে দুহাতে। ধূসর বুকের সাথে বাহু বুজে দাঁড়িয়ে থাকে। তার চোখ বাকিদের দিকে। মুখভঙ্গি স্বাভাবিক। ইকবাল ধাতস্থ হলো, সোজা হয়ে পেট ডলতে ডলতে বলল, তুই ঠান্ডা মাথায় খুনও করতে পারবি? তোকেই করব ভাবছি। একক উদ্ধৃতি চিহ্ন। এই না না, তোর বোন বিধবা হবে। ধূসর হেসে ফেলল। ইকবাল হেসে কাঁধ আঁকড়ে ধরল ওর। বলল, আমার বিয়ের সব কেনাকাটা কিন্তু তুই করবি ধূসর। একক উদ্ধৃতি চিহ্ন। ধূসর মুখের অপর বলল, পারবো না। আমি মেয়ে পক্ষ। ইকবাল ঠোঁট ফুলিয়ে বলল, না, তুই ছেলে পক্ষ। তুই শপিং না করে দিলে আমি বিয়ে করব না। ধূসর ভ্রু উচাল, তাই? বিয়ে করবি না? ইকবাল দুঃখী মুখ করে বলল, তুই চাইলে করব না। এসব অন্যদিক ফিরে বল ইকবাল, তোর মিথ্যুক চেহারা দেখার ইচ্ছে নেই। ইকবালের কিচ্ছু যায় এলো না এমন ভঙ্গিতে বলল, ইচ্ছে না থাকলেও আমাকেই দেখতে হবে বন্ধু। হুমায়ের যে ইহজন্মে ছাড়ব না আমি। ধূসর সন্দিহান চোখে তাকাতেই সে চাপা কণ্ঠে গান ধরল, বন্ধু তুমি, শত্রু তুমি, তুমি আমার জান। খোদার পরে তোমায় আমি দিয়েছি স্থান। ধূসর কপাল কুঁচকেই চেয়ে রইল। ইকবাল দাঁত কপাটি বের করে বলল, একটু হাস শালা, সরি সম্বন্ধী। পুষ্পকে নামতে দেখেই মুমতাহিনা উঠে গেলেন। কথাবার্তা ছাড়াই জড়িয়ে ধরলেন। পুষ্প কবুতর ছানার ন্যায় থরথর করছে। হাত পা সব কাতারা চিহ্ন পছে। নাক ঘামছে নার্ভাসনেসে। তিনি থুতনি ধরে বললেন, মাশআল্লাহ, মাশাল্লাহ, আমার ছেলের পছন্দ আছে। ইকবাল লজ্জা পেয়ে মাথা চুলকাল।
পুষ্প এত মানুষের মধ্যে চোখ তুলতে ব্যর্থ। নুরি এক লাফ দিয়ে সরে গেল। নিজের পাশ দেখিয়ে উত্তেজিত হয়ে বলল, ভাবিকে আমার পাশে বসাও আম্মু, আমার পাশে বসাও। ভাবি ডাক শুনে পুষ্পর ভেতরটা ধড়াস করে ওঠে। ভালোবাসার মানুষকে স্বামী হিসেবে পাবে, সে হবে বউ। এর থেকে পুণ্যের কিছু পৃথিবীতে নেই। তার পায়ের তলা অবধি শিরশির করছে। সবাইকে ছাপিয়ে কোনো মতে একবার তাকাতে চায় প্রিয় মানুষের দিকে। পেরে ওঠে না। কুণ্ঠার বেরি আটকে দেয় চক্ষু। পরে না হয় মন আর চোখ ভরে দেখে নেবে। সুমনা ওকে নিয়ে সোফার দিকে এগোলেন। পুষ্পর দৃষ্টি পা থেকে ওপরে ওঠে না। চকচকে বুট আর তক্তকে স্যুট দেখেই ঠাউর করে ইনি ইকবালের বাবা হবেন। সে কোনো মতে তাকালো। আস্তে করে খোরশেদ আলমকে সালাম দিল। ভদ্রলোক মুগ্ধ হেসে উত্তর করলেন। বসার জন্য আবেদন জানালেন। নুরির পাশেই ওকে বসিয়ে দিলেন সুমনা। ছোট্ট মেয়েটা রাজ্য জয়ের ন্যায় হাসল। পুষ্পর হাত ধরে বলল, ভাবি কত সুন্দর, তাই না ভায়া? একক উদ্ধৃতি চিহ্ন। ইফতির মন আর চোখ সিঁড়ির দিকে। পিউ দ্রুত পায়ে নামছে। বোনের কথায় চটককে তারা চিহ্নটে বলল, হু হ্যাঁ। কেমন আছেন ভাবি? পুষ্প মিহি করে বলল, ভালো। আপনি? একক উদ্ধৃতি চিহ্ন। আমি আপনার ছোট। আপনি বলছেন কেন আল্লাহ? তুমি করে বলবেন। পুষ্প নিচু চেয়েই মাথা চাকাল। ইকবাল মন খারাপ করে তাকিয়ে দেখছে সব। এই মুহূর্তে পুষ্পর পাশে বসার তীব্র ইচ্ছে তার। নুরি যে হাতটা ধরে আছে, ওতেও হিংসে হচ্ছে এখন। সে ওষ্ঠ উল্টে রাখে শিশুর ন্যায়। মনে মনে চায়, একটু আলাদা কথা বলতে পাঠাক ওদের, প্লিজ। মুমতাহিনা পুষ্পর অন্য পাশে বসতে বসতে বললেন, ইকবাল আগে আমাকে পুষ্পর ব্যাপারে জানিয়েছিল। ছবিও দেখেছিলাম ওর। আমি তো সেই থেকেই পুষ্পকে মনে মনে ছেলের বউ ভেবে বসেছিলাম। কতবার বলেছিলাম, বাড়িতে নিয়ে আয় একটু মন ভরে দেখি। আনেনি। বলতো, সময় হলে সব হবে। কিন্তু তখনও জানতাম না ও ধূসরের বোন। কাল হঠাৎ গিয়ে পাগলামি শুরু করলো ছেলেটা। বিয়ে করবে বলে মুখে ফেনা তুলে ফেলল। তাও আবার ধূসরের বোন। আমরা তো আকাশ থেকে পড়লাম। ধূসরকে তো আমরা ছোট থেকেই চিনি। আপনাদের ব্যাপারেও শুনেছি। দেখা হয়নি এই যা। ছেলের অবস্থা দেখে কাল রাতেই ওর বাবার সাথে আলাপ করলাম। তিনিও মত দিলেন। ব্যাস, চলে এলাম পরিবার নিয়ে। মেয়ের হাত চাইতে। ছবিতে তো মনে হচ্ছে কমই সুন্দর দেখেছিলাম। মেয়ে একেবারে চাঁদের টুকরো আপা। আমার কিন্তু মন জড়িয়ে গিয়েছে দেখেই। মিনা বেগম প্রশস্ত হেসে বললেন, আলহামদুলিল্লাহ। একক উদ্ধৃতি চিহ্ন। পুষ্প নতজানু থেকেই মৃদু হাসল। বাবা, চাচা, বড় ভাইদের সামনে রূপের প্রশংসায় তার কি যে অবস্থা। পিউ ঘুরে এসে বোনের পেছনে দাঁড়ায়। আর চোখে একবার তাকায় ধূসরের দিকে। সে মানুষটা গম্ভীর নেত্রে অন্যদিক তাকিয়ে। একবার ওর দিক তাকালে কি হয়? পিউ অনেকক্ষণ একভাবে ধূসরকেই দেখে গেল শুধু। ওই সময়ের একটুও ধূসর ফিরল না এদিকে। যেন কসমকে তারা চিহ্নটেছে তাকাবে না। সে ছোট্ট শ্বাস ফেলে ইকবালের পরিবারকে দেখতে থাকে। আজই প্রথম দেখছে সবাইকে। ওর দিক একবার চেয়ে মুমতাহিনা শুধালেন, ও কি আপনার মেয়ে? আমজাদ বললেন, জি, ছোট মেয়ে। হ্যাঁ, পুষ্পর সাথে মিল আছে চেহারায়। পিউ এসে সালাম দিল। ভদ্রমহিলা হাসি বিনিময় করে উত্তর দিলেন। শুধালেন, কোন ক্লাসে পড়ো? এইচএসসি দেব এবার। অমা তাই? আমাদের ইফতিও তো পরীক্ষার্থী এবারে। ইফতিকে? ব্যাপারটা জানতে পিউ চারপাশে তাকালো। খুঁজে পেল একটা অপরিচিত মুখ। ছেলেটাও তাকিয়েছে তখন। অল্প হেসে আবার ফিরিয়ে নিল চোখ। পিউ অবাক হলো এই ছেলে ইন্টারে পড়ে জেনে। এত ওকে ধরে 10টা তারা চিহ্ন ছাড় মারতে পারবে। কলেজ পড়ুয়া ছেলে, এত লম্বা চওড়া বাবা। অবশ্য আঙ্কেলও উন্নত স্বাস্থ্যের। ইকবাল ভাইয়ে ওনার মতন হয়েছেন বোঝাই যায়। খোরশেদ গলা খাকারি দিয়ে বললেন, এবার তাহলে কাজের কথা শুরু করি আমজাদ ভাই। জি। তিনি অনুমতি পেয়ে কৃতার্থ হাসলেন। বললেন, ইকবাল আমার বড় ছেলে। ওদের জ্ঞাতিগোষ্ঠী ভাইবোনের মধ্যেও বড়। ওর বিয়ে বলতে গেলে বংশে প্রথম বিয়ে। তাই আমাদের প্রত্যেকের ছোটখাটো শখ রয়েছে। ছেলের বিয়ে ধুমধাম করে দেব। সাথে মনে রাখার মতন হবে এমন আয়োজন করতে চাই আমি। তাই একেবারে আংটিবদল থেকে অনুষ্ঠান শুরু করতে চাইলে আপনাদের অসুবিধে নেই তো? একক উদ্ধৃতি চিহ্ন। আমজাদ হেসে বললেন, জি না। তবে আমার সেজ ভাই আজমল 15 দিনের মতো বাড়িতে আছে। এরপর আসতে আসতে অনেক দেরি। এবারই এলো প্রায় 6 মাস পর। তাইও থাকাকালীন বিয়ের কাজ সেরে ফেলতে চাইছিলাম, যদি আপনাদের আপত্তি না থাকে আর কি। খোরশেদ চায়ের কাপ রেখে বললেন, না না, আপত্তি থাকবে কেন?
যাতে আপনাদের সুবিধা তাই হবে। তাহলে কবে করলে ভালো হয় বলুন তো? আমজাদ ভাইদের দিকেও দেখলেন উত্তরের আশায়। আজমল হাতের করে হিসেব করলেন দিন তারিখ। তারপর জানালেন, ভাইজান, আজ তো শুক্রবার, এই সোমবার আংটি বদল করলে হয় না? আমাদের তো সমস্যা নেই, কিন্তু ওনাদের। মুমতাহিনা বললেন, আমাদেরও সমস্যা নেই। তাহলে সোমবারই ফাইনাল হোক। জি। আর বিয়ে? এ পর্যায়ে আমজাদের অভিব্যক্তি পাল্টাল। কপালের দেখা দিল অনুচিন্তনের প্রগাঢ়ভাঁজ। থেমে থেমে বললেন, আসলে খোরশেদ ভাই, আমি একটা কথা তখন থেকেই বলতে চাইছিলাম। আপনারা কিভাবে নেবেন বুঝতে পারছি না। ইকবালের গলা অচিরাত শুকিয়ে গেল। কি বলবে এই লোক? হিটলার শ্বশুর মেয়ে দিতে আবার বেঁকে বসবেন না তো? সে উদ্বিগ্ন চোখে ধূসরের দিক তাকায়। ধূসরের তীক্ষ্ণ দৃষ্টি অন্য কোথাও গাথা। ইকবাল ভাবল, হয়তো পিউকে দেখছে। কিন্তু তাকানোর ধরন দেখে পরক্ষণে বিভ্রান্ত হল। দৃষ্টি অনুসরণ করে নিজেও তাকাল। উৎসের মাথায় নিজের ভাই ইফতিকে দেখে শৈলপ্রান্ত বেঁকে এলো। ওকে এইভাবে দেখছে কেন ধূসর? খোরশেদ বললেন, আপনি নিশ্চিন্তে বলুন ভাই, আত্মীয়র মধ্যে আবার এত ফর্মালিটি কিসের? আমজাদ চুপ রইলেন। সবার মধ্যে চাপা উত্তেজনা ফুটে ওঠে তখন। ভীত হয় তারা, এমনকি পুষ্প ঘাবড়ে যায়। কি বলবে আব্বু? সবাই যখন ওনার দিকে চেয়ে। তিনি সময় নিয়ে বললেন, দেখুন, পুষ্প আমার বড় মেয়ে, ওর বয়স কম। মা চাচিদের স্নেহে, আদরে, তাদের ছাড় বড় হয়েছে। একটা সংসার সামলানোর মতো বোধবুদ্ধি ওর হয়নি। বলা যায়, পরিপক্কতা আসেনি। মুমতাহিনা মাঝপথে বলে উঠলেন, আপনি এসব নিয়ে ভাববেন না ভাই। আমি আপনার মেয়েকে বউ করে নিচ্ছি না। নুরির মতো সেও আমার আরেক মেয়ে। আমার সংসার ওর সামলানোর ও প্রয়োজন হবে না। ওরা ভালো থাকলেই আমার চলবে। আমজাদ বললেন, আমি জানি আপা, আপনারা ভালো মানসিকতার মানুষ, সে আমি শুনেছি। কিন্তু আমি এসব নিয়ে ভাবছি না। আমার কথাটা একটু শুনুন। পুষ্পর পড়াশোনা এখনো চলছে। আমি চাইছি ও পুরো অনার্স শেষ করেই একটা সংসারে পা রাখুক। বাবা হিসেবে মেয়ের জন্য এটুকু আমি চাইতে পারি। তাই আমার ইচ্ছে, আপাতত ইকবালের সঙ্গে ওর কাবিন হয়ে থাকুক। লেখাপড়া শেষ করতে তো আর 2 বছর। তারপরই তুলে দেব আপনাদের হাতে। ও বাড়ি গিয়েই না হয় মাস্টার্স করবে। পুষ্পর গলায় আটকে থাকা নিঃশ্বাসটুকু স্বস্তি হিসেবে বেরিয়ে গেল। হাঁপ ছেড়ে বাঁচল যেন। অথচ ইকবালের মাথায় বাজ পড়ে। বিস্ফোরিত নেত্রের চেয়ে রোষে। ভাই, এটা কি হলো? তোর চাচা তো চালবাজি করলেন। আমার বউ আমাকে পুরোপুরি দেবে না। ধূসরের নিরুদ্বেগ জবাব, মোটেও না পাওয়ার থেকে এটুকু ভালো। যা হচ্ছে চুপচাপ মেনে নে। ইকবাল আর তারা চিহ্ন হতো, নির্ত, বাধ্য হয়ে চুপ করে থাকলো। পুষ্পর দিকে তাকালো অসহায় চোখে। এই অসাধারণ মিষ্টি ফুলটা সে রেখে যাবে। হায় হায়, তার তোর শোকে গড়াগড়ি খেতে মন চাইছে, অথচ এই মেয়ের মুখে শোকের ছায়া অবধি নেই। কত স্বাভাবিক। তোমার কি খাতারা চিহ্ন রাপ লাগছে না মাইলাভ? জামাই রেখে 2 বছর থাকবেই শুনে কষ্ট হচ্ছে না? খোরশেদ মুমতাহিনা মুখ দেখা দেখি করলেন। শেষে বললেন, বেশ, তাই হবে। আমজাদ নিশ্চিন্ত শ্বাস ফেলে বললেন, ধন্যবাদ। তবে কাবিন হলেও বিয়ের মতোই সব আয়োজন করব আমি। শুধু মেয়েটা নিয়ে যাওয়ার বদলে রেখে যাবেন আর কি? ওনার 2 ঠোঁটের হাসিটা ইকবালের অসহ্য লাগল। চোরের ওপর বাটপারি করে দিল এই লোক। চোখের সামনে 2 বছর বউ রেখে দেয়ার শাস্তি দিয়ে দিল। রাজনীতি তো এনার করার কথা। তা না করে ব্যবসায় নামলেন কেন? হুয়াই। মুমতাহিনা ব্যাগ থেকে আংটি বের করে বললেন, এটা আমার তরফ থেকে তোমার জন্য উপহার। সম্পূর্ণ আমার তরফ থেকে, বুঝলে? এই আংটি দিয়ে আমার পুত্রবধূ হিসেবে তোমায় দলিল করে নিলাম কিন্তু। বলতে বলতে আংটিটা ভরে দিলেন পুষ্পর অনামিকায়। সে সালাম করতে ঝুঁকলে আটকে দিলেন। কপালে চুমু খেয়ে বললেন, সুখী হও, আমার ছেলে জাউরণীচণ্ডী। ওকে বেঁধে রেখো আঁচলে। মিনা বেগম অনেকক্ষণ যাবৎ একটা কথা বলার জন্য উসখুস করছেন। কিভাবে শুরু করবেন, কেউ যদি বলে দিত। শেষে অধৈর্য হয়ে মিনমিন করে বলে ফেললেন, আপা, দেনা পাওনার বিষয়টা। মুমতাহিনা এমন ভাবে তাকালেন যেন ওনার জান চেয়েছে কেউ। খোরশেদ আর তার মুখ দৃষ্টি দেখেই অপ্রস্তুত হয়ে পড়লেন তিনি। ভদ্রলোক অবাক কণ্ঠে বললেন, এসব কি বলছেন ভাবি? এ যুগে এসেও এমন কথা মানায়? না, আসলে আমি যৌতুক বোঝাইনি, উপহার বোঝালাম আর কি। খোরশেদ তীব্র প্রতিবাদ করলেন, না না ভাবি, এটা আশা করিনি। উপহার আমার দরকার নেই। আপনার মেয়েই তো আমার জন্য আস্ত একটা দামি তোফা।
তাছাড়া আল্লাহর রহমতে আমার যা আছে আমি তাতেই সন্তুষ্ট। আপনারা এরকম কথা মুখেও আনবেন না। ইকবাল বিড়বিড় ভঙ্গিতে বিড়বিড় করে বলল, আপনাদের উপহার আপনারা রেখে মেয়েটা দিয়ে দিন আমায়। ওটাই চাই আমার। একক উদ্ধৃতি চিহ্ন। আমজাদ মনে মনে মুগ্ধ হলেন ইকবালের পরিবারের প্রতি। খোরশেদ একটা পাবলিক ভার্সিটির প্রফেসর। অনেক নামডাক আছে তার। অনেকবার সামনাসামনি দেখেওছেন ওনাকে। লোকটা আসলেই অমায়িক। তার আফসোস হলো ইকবালকে ওনার ছেলে ভাবতেই। ছেলেটা বাবার মতো হলে পারত। পিউ দাঁত বার করে হাসছিল। তার ভীষণ ভালো লাগছে। শেষমেশ ইকবাল তার দুলাভাই হবে ভাবতেই ডগমগ করছে খুশিতে। আচমকা ইফতির দিকে চোখ পড়তেই হাসি হাসির ভাবটা কমে এলো। ছেলেটা তাকিয়ে ছিল না। চোখাচোখি হতেই তড়িৎ বেগে আরেক দিক ফিরল যেন। পিউ ঠিকঠাক হয়ে দাঁড়ালো। অপ্রস্তুত ভাবে ঘাড় চুলকাল। কেন যেন মনে হলো ইফতি ছেলেটা ওকেই দেখছিল এতক্ষণ। পিউ ঘুরে ফিরে আবার ধূসরের দিক তাকালো। মুহূর্তে মেরুদণ্ড সোজা করে ফেলল। মানুষটার ক্ষিপ্ত কটমটে চাউনি জোড়া দেখেই ঘাবড়ে গেল। যেন এক্ষুনিতে তারা চিহ্নরে এসে থাপড়ে চোখ মুখ অন্ধকার করে ফেলবে। পিউ বিভ্রান্ত হলো। এভাবে তাকিয়ে আছেন কেন উনি? রাতেও তো ঠিকঠাক ছিলেন। কত কাব্যিক কথা শোনালেন, গাল ধরলেন। সে কি আবার কোনো অঘটন ঘটিয়েছে? অমন দাঁড়িয়ে দাঁড়িয়ে গতকাল রাতের পর থেকে এক এক করে সমস্ত ইতিহাস ঘাঁটতে শুরু করল পিউ। মাথা এলোমেলো করে ভাবতে থাকলো, কি করেছি আমি?